নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো রুশ দেশের উপকথা থেকে ছোট ছোট দুটো গল্প। প্রথম গল্পটার নাম 7 বছরে। দুই ভাই যাচ্ছে, একজন গরিব আর একজন ধনী। দুজনেরই একটা করে ঘোড়া। গরিব ভাইয়ের মাদি ঘোড়া, ধনী ভাইয়ের মদ্দা। এক জায়গায় থামলো রাত কাটাতে। রাত্রে গরিব ভাইয়ের ঘোড়া বাচ্চা দিল। বাচ্চাটা গড়িয়ে ধনী ভাইয়ের গাড়ির নিচে চলে গেল। সকালে ধনী ভাই গরিব ভাইকে ঘুম ভাঙিয়ে বলে, ওঠো ওঠো, দেখো আমার গাড়িটা কাল রাত্রিরে বাচ্চা দিয়েছে। গরিব ভাই উঠে বলে, গাড়ির আবার বাচ্চা হবে কি? এ আমার ঘোড়ার বাচ্চা। তাহলে তো বাচ্চাটা তোর ঘোড়ার পাশেই শুয়ে থাকতো। ব্যাস, লেগে গেল ঝগড়া। ব্যাপারটা আদালত অবধি গড়ালো। ধনী ভাই ঘুষ দিয়ে বিচারকদের হাত করে নিল। আর গরিব বেচারা কি করে, সত্যি কথাই তার একমাত্র সম্বল। শেষ পর্যন্ত কথাটা রাজার কানে গেল। রাজা দুই ভাইকে ডেকে পাঠালেন আর 4টে ধাঁধা দিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি? সবচেয়ে মোটা কি? সবচেয়ে নরম কি? আর সবচেয়ে মধুর কি? 3 দিন সময় দিলেন ভাবতে। রাজা বললেন, 4র্থ দিনে এসে উত্তর জানিয়ে যেও। ধনী ভাই ভাবে ভাবে, তারপর সইয়ের কথা মনে পড়তে তার কাছে গেল উপদেশ নিতে। সই তাকে আদর করে ডেকে টেবিলে বসালো, এটা ওটা খেতে দিল। তারপর জিজ্ঞেস করলো, এত মন খারাপ কেন গো? আর বলো না, রাজা 4টি ধাঁধা দিয়েছেন। 3 দিন মোটে সময়, 4 দিনের দিন উত্তর চাই। শুনি কি ধাঁধা। প্রথমটা হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি? এ আবার একটা ধাঁধা হলো? আমার স্বামীর এক বাদামি ঘোড়া আছে, এর চেয়ে জোরে চলে এমন কিছু সারা পৃথিবীতেই নেই। এক চাবুক লাগাও, দেখবে দৌড়ে খরগোশ পাকড়ে আনবে। এইবার দ্বিতীয়টা, পৃথিবীতে সবচেয়ে মোটা কি? 2 বছর বয়সের যে শুয়োরটাকে পালছি সেইটা। শুয়োরটা এখন এতই মোটা যে পায়ের উপর দাঁড়াতে পারে না। এবার তবে তৃতীয়টা, পৃথিবীতে সবচেয়ে নরম কি? এ তো জানা কথা, পালকের বিছানা। এর চেয়ে নরম কি আর কিছু ভাবতে পারো? এবার তবে শেষটা, পৃথিবীতে সবচেয়ে মধুর কি? আমার নাতি ইভানুষ্কা। ভগবান তোমার মঙ্গল করুন সই, খুব বুদ্ধি দিয়েছ, জীবনে ভুলবো না। আর গরিব ভাইটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। বাড়ির দরজায় তার 7 বছরের মেয়েটি তার জন্য দাঁড়িয়ে। সংসারে গরিব ভাইয়ের ওই মেয়েটি ছাড়া আর কেউ নেই। কি হয়েছে বাবা, দুঃখ করছো কেন? কাঁদছো কেন? দুঃখ না করে কি করি মা, না কেঁদে কি করি? রাজা আমায় 4টে ধাঁধা দিয়েছেন, সারা জীবনেও তার উত্তর দেবার সাধ্যই আমার নেই। কি ধাঁধা বলো না? তবে শোনো মা, পৃথিবীতে কোন জিনিস সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী? সবচেয়ে মোটা কি? সবচেয়ে নরম কি? সবচেয়ে মধুর কি? বাবা, তুমি রাজাকে গিয়ে বলো, সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী হলো বাতাস, সবচেয়ে মোটা হলো মাটি। যার বাড় আছে, যার প্রাণ আছে, সব কিছুই আহার পায় মাটি থেকে। সবচেয়ে নরম হলো হাত। লোকে যার উপরেই শুয়ে থাক না কেন, সবসময় তার মাথার নিচে হাতটি রাখা চাই। আর ঘুমের চেয়ে মধুর কিছু পৃথিবীতে নেই। ধনী গরিব 2 ভাই এলো রাজার কাছে। রাজা দুজনের উত্তরটাই শুনলেন। তারপর গরিব ভাইকে জিজ্ঞেস করলেন, উত্তরগুলো তুমি নিজেই বের করেছো না কেউ বলেছে? গরিব ভাই উত্তর দিল, মহারাজ, আমার একটি 7 বছরের মেয়ে আছে,
সেই আমাকে বলেছে, তোমার মেয়ের যদি এতই বুদ্ধি তবে এই রেশমের সুতোটা নিয়ে গিয়ে তাকে দাও, কাল সকালের মধ্যেই আমায় যেন একটা নকশি তোয়ালে বুনে দেয়। গরিব লোকটি সেই ছোট রেশমের সুতোটা নিয়ে মনের দুঃখে বাড়ি ফিরে গেল। বলে, বিপদ হয়েছে মা, রাজা হুকুম করেছেন এই ছোট রেশমের সুতোটা দিয়ে তোমায় একটা তোয়ালে বুনে দিতে হবে। 7 বছরে বলে, দুঃখ করো না বাবা। একটা ঝাঁটার কাঠি ভেঙে নিয়ে বাবাকে দিয়ে বলে, রাজাকে গিয়ে বলো যেন ছুতোর মিস্ত্রি ডেকে এই কাঠিটা দিয়ে একটা তাঁত তৈরি করিয়ে দেন, সেই তাঁতে আমি রাজার তোয়ালে বুনব। গরিব ভাই রাজার কাছে গিয়ে সে কথা জানালো। রাজা তখন তাকে 150টা ডিম দিয়ে বললেন, তোমার মেয়েকে গিয়ে বলো কাল সকালের মধ্যেই বাচ্চা ফুটিয়ে দিতে হবে। আগের চেয়েও মন খারাপ করে বাড়ি ফিরে এলো গরিব লোকটি। হায় হায় মা, এক বিপদ তো যায় আরেক বিপদ আসে। 7 বছরে বলল, দুঃখ করো না বাবা। ডিমগুলো সে দিনের খাবার রাতের খাবারের জন্য রেঁধে রাখলো আর বাবাকে পাঠালো রাজার কাছে। রাজাকে গিয়ে বলো মুরগির ছানাগুলোর জন্য একদিনের তৈরি গম চাই। একদিনের মধ্যে মাঠ চষে বীজ বুনে ফসল কেটে মাড়াই করে তৈরি করা চাই, নয়তো ছানারা ঠোঁটও ঠেকাবে না। রাজামশাই সব কথা শুনে বললেন, তোমার মেয়ের যদি এতই বুদ্ধি তবে তাকে বলো কাল সকালে এখানে আসা চাই। আসবে, কিন্তু পায়ে হেঁটেও না, ঘোড়ায় চড়েও না, খালি গায়েও না, জামা পরেও নয়। কিছু দিতেও পারবে না, বিনা উপহারেও আসতে পারবে না। চাষিটি ভাবে, ওরে বাবা, এ কাজ করার বুদ্ধি আমার মেয়ের নেই, সব গেল এবার। কিন্তু 7 বছরে বলল, মন খারাপ করো না বাবা, শিকারির কাছে যাও, একটা জ্যান্ত খরগোশ আর জ্যান্ত একটা কোয়েল এনে দাও। গরিব লোকটি খরগোশ আর কোয়েল কিনে নিয়ে এলো। পরদিন ভোরবেলা 7 বছরে জামা কাপড় ছেড়ে মাছ ধরার জাল পড়ল। তারপর হাতে কোয়েলটা নিয়ে খরগোশের পিঠে চড়ে চলল রাজবাড়িতে। রাজবাড়ির ফটকের কাছে রাজার সঙ্গে দেখা। 7 বছরে রাজাকে কুর্নিশ করে বলল, এই নাও রাজা, উপহার, বলে পাখিটা বাড়িয়ে ধরল। রাজা হাত বাড়াতেই হুড়ুত করে উড়ে পালালো পাখিটা। খাসা, আমি যা বলেছিলাম ঠিক তাই করেছ। এবার বলো তো, বাপ তোমার খুবই গরিব, কি করে তোমাদের দিন চলে? বাবা আমার জাল ফেলে না জলে, শুকনো ডাঙায় মাছ ধরে, সেই মাছ আমি কোচরে করে এনে ঝোল বানাই। দূর বোকামে, শুকনো ডাঙায় কি মাছ থাকে? মাছ থাকে জলে। আর তুমিই বা কেমন বুদ্ধিমান, গাড়ির কখনো বাচ্চা হয়? বাচ্চা হয় ঘোড়ার। রাজা আজ্ঞা দিলেন ঘোড়ার বাচ্চাটা গরিব ভাইকেই ফিরিয়ে দেওয়া হোক। শেষ হলো প্রথম গল্পটি। শুরু করছি দ্বিতীয় গল্প। গল্পটির নাম অভাব। এক গাঁয়ে ছিল 2 ভাই চাষি, একজন গরিব আর একজন ধনী। ধনী চাষি গ্রাম ছেড়ে শহরে গিয়ে মস্ত একটা বাড়ি তৈরি করে বিরাট ব্যবসা ফেঁদে বসল। ওদিকে গরিব চাষির বাড়িতে মাঝে মাঝে এমন অবস্থা হতো যে এক টুকরোও রুটি থাকতো না। চাষির ছোট ছোট ছেলে মেয়েগুলো সারাক্ষণ খিদে কাঁদত। সকাল থেকে রাত অবধি চাষি খেটে খেটে হয়রান। জলের তলের মাছগুলো যেমন বরফে মাথা কুটে মরে, চাষিরও সেই দশা। শত চেষ্টাতেও কোনো ফল হলো না। একদিন চাষি তার বউকে বলল, যাই শহরে গিয়ে দাদাকে বলি, হয়তো কিছু সাহায্য করবে। এই ভেবে চাষি গেল ধনী দাদার কাছে। বলল, দোহাই দাদা, কিছু সাহায্য করো, বড় অভাব, একটু রুটিও নেই যে স্ত্রী পুত্রের মুখে দিই, দিনের পর দিন ওরা না খেয়ে থাকে। এই সপ্তাহটা আমার কাছে কাজ করো, তাহলে দেব। গরিব চাষি কি আর করে, কাজেই লেগে গেল।
জ্বালানি কাঠ কাটে, জল তোলে, ঘোড়াগুলোকে দলাই মলাই করে আর উঠোন ঝাঁট দেয়। সপ্তাহের শেষে বড়লোক দাদা চাষিকে একটা রুটি দিল, বলল, এই নাও তোমার কাজের মজুরি। তা যা দিলে তার জন্যই ধন্যবাদ। এই বলে চাষি বেরিয়ে যাবে এমন সময় ধনী দাদা আবার ডাকলো, দাঁড়াও দাঁড়াও, কাল আমার বাড়িতে তোমাদের নেমন্তন্ন, তোমার বউকেও এনো, কাল আমার জন্মদিন, জানো তো? না ভাই, তা কি করে হয়, তুমি নিজেই জানো। কত বড় বড় সওদাগরেরা নেমন্তন্নে আসবেন, ভালো ভালো জুতো, লোম দেওয়া কোট পরে, আর আমার পায়ে লাপতি, গায়ে ছেঁড়া জামা। লাপতি কথার অর্থ হলো গাছের ছাল বুনে তৈরি করা জুতো। সাধারণত সেকালে রাশিয়ায় গরিব চাষিরা পরত। আরে তাতে কিছু হবে না, চলে এসো, জায়গা একটা করে দেব, দাদা বলল। চাষি বলল, বেশ, তাহলে আসবো। গরিব চাষি বাড়ি ফিরে বউকে রুটিটা দিয়ে বলল, শুনছো বউ, কাল আমাদের নেমন্তন্ন। তার মানে? কে করলে নেমন্তন্ন? দাদা নেমন্তন্ন করেছে, কাল দাদার জন্মদিন। তা বেশ, যাব। পরদিন সকালে উঠে ওরা তো শহরে গেল। ধনী দাদার বাড়ি পৌঁছে শুভেচ্ছা জানিয়ে একটা বেঞ্চিতে বসে পড়ল। বহু ধনী অতিথি এর মধ্যেই টেবিলে এসে বসে গেছে। প্রচুর পরিমাণ আয়োজন করেছে বাড়ির কর্তা, সকলেই মুক্ত হস্তে দিচ্ছে। কিন্তু গরিব ভাই আর ভাইয়ের বউয়ের কথা একবারও মনে পড়ল না তার, কিছু খেতেও দিল না। কাজেই বসে বসে ওরা শুধু অন্যের খাওয়া দেখে গেল। ভোজ শেষ হলো। কর্তা গিন্নিকে ধন্যবাদ দিয়ে সবাই টেবিল ছেড়ে উঠতে লাগলো। গরিব ভাইও উঠে দাঁড়িয়ে বিনীত অভিবাদন করল। ধনী অতিথিদের দল নেশা করে, ফুর্তি করে, কলরব করে, গান করতে করতে গাড়ি চড়ে বাড়ি গেল। আর গরিব ভাই ফিরে চলল খালি পেটে, হেঁটে হেঁটে। বউ বলল, আমরাও একটা গান ধরি, কেমন? বোকার মতো করো না, ওরা পেট পুড়ে খেয়েছে তাই গান করছে, তুমি গান গাইতে যাবে কেন? যাই হোক, ভাইয়ের জন্মদিন, গান না গেয়ে বাড়ি ফেরা লজ্জার কথা। গান করলে লোকে ভাববে সবার মতো আমাদেরও যত্ন আত্তি করেছে। তা ইচ্ছে হয় গান ধরো, কিন্তু আমি বাপু গাইছি নে। চাষি গান ধরল, কিন্তু মনে হলো যেন দুটো গলা শুনতে পাচ্ছে, তাই গান থামিয়ে জিজ্ঞেস করলো, ও বউ, তুমিও বুঝি সরু গলায় আমার সাথে গান ধরেছিলে? তোমার হয়েছে কি বলো তো? গান গাইতে আমার বইই গেছে, তাহলে কে গান গাইল? আমি কি জানি। আচ্ছা, আবার গাও তো, এবার আমি শুনবো, চাষির বউ উত্তর দিল। চাষি আবার গাইতে শুরু করলো। গাইছে একজন, কিন্তু শোনা যাচ্ছে দুটো গলা। চাষি থেমে গিয়ে জিজ্ঞেস করলো, অভাব, ও অভাব, তুমিই গান ধরেছ বুঝি? অভাব বলল, হ্যাঁ মালিক, আমি। তাহলে এসো, আমাদের সঙ্গে এসো। তাই যাব মালিক, কখনো তোমাদের ছেড়ে যাব না। বাড়ি এলো চাষি, আর অভাব তাকে শুঁড়িখানায় যাবার জন্য ডাকতে লাগলো। চাষি বলল, হুম, আমার টাকা কড়ি নেই, যাব না। কেন? টাকার কি দরকার? তোমার ভেড়ার চামড়ার কোটটা দেখছো না, ওটার কি দরকার? গ্রীষ্মকাল এসে গেছে, আর তো ওটা পড়বে না। তার চেয়ে চলো ওটার বদলে কিছু মদ খেয়ে আসা যাক। চাষি আর অভাব তাই শুঁড়িখানায় গিয়ে কোটটার বদলে মদ খেল। পরদিন সকালে অভাব মাথার যন্ত্রণায় বাবারে মারে করতে লাগলো, গত রাত্রের ফল। তারপর সেদিনও আবার মালিককে মদ খেতে যাবার জন্য টানাটানি করতে লাগলো অভাব। চাষি বলল, টাকা নেই। অভাব বলল, টাকার কি দরকার? তোমার গাড়িটা আর স্লেজটা নিয়ে চলো, ওতেই হয়ে যাবে। কোনো উপায় নেই, অভাবের হাত থেকে রেহাই নেই চাষির। কাজেই গাড়ি আর স্লেজ টেনে নিয়ে চলল শুঁড়িখানার দিকে। সেখানে গিয়ে সেগুলো বেচে মদ খেল। পরদিন অভাব মাথার যন্ত্রণায় আরও কাহিল, চাষিকে ডাকে মদ খেয়ে যন্ত্রণা সারাতে। চাষি আর কি করে, সেদিনও মই
আর লাঙল বেচে মদ খাওয়া হলো। 1 মাসের মধ্যে চাষি সব কিছু উড়িয়ে দিল, এমনকি বসত বাড়িটাও প্রতিবেশীর কাছে বাঁধা রেখে সেই টাকা দিয়ে মদ খাওয়া হলো। কিন্তু তবু অভাব ছাড়ে না, পেরাপেরি করে, চলো যাই শুরিখানায়। না অভাব, যতই বলো যার বদলে মদ খাওয়া চলতে পারে। কিছু নেই মানে? তোমার বউয়ের 2টো সারাফান রয়েছে না? সারাফান কথাটার অর্থ হলো হাত কাটা লম্বা ঢোলা মেয়েদের পোশাক। একটা ওর থাক, অন্যটা নিয়ে চলো, মদ খেয়ে আসি। চাষি সারাফানটা বিক্রি করে মদ খেলো। তারপর ভাবলো, এবার একেবারে পরিষ্কার, চাল নেই, চুলো নেই, গায়ে দেবার জামা নেই, আমারও না, বউয়েরও না। অভাব সকালে উঠে দেখে মালিকের কাছে চাইবার মতো আর কিছুই নেই। ডাকলো, মালিক। কি অভাব, কি চাও? শোনো বলি, তোমার প্রতিবেশীর কাছে গিয়ে গাড়িটা আর বলদজোড়া চেয়ে আনো। চাষি তাই প্রতিবেশীর কাছে গিয়ে বলল, তোমার গাড়িটা আর বলদজোড়া আমায় দেবে? তাহলে আমি সারা সপ্তাহ তোমার হয়ে খাটব। প্রতিবেশী জিজ্ঞেস করলো, কেন, কি দরকার বলো তো? জঙ্গল থেকে কিছু জ্বালানি কাঠ আনবো। তা নিয়ে যাও, তবে বেশি বোঝা চাপিও না। না না, কি যে বলো অন্নদাতা। চাষি বলদ আর গাড়িটা নিয়ে এলো। তারপর চাষি আর অভাব তাতে চড়ে চলে গেল খোলা মাঠে। অভাব জিজ্ঞেস করলো, মাঠের মধ্যে সবচেয়ে বড় পাথরটা কোথায় জানো? তার জানবো না কেন? তাহলে সিধে ওটার কাছে চলো। পাথরটার কাছে পৌঁছে চাষি গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে অভাব চাষিকে পাথরটা তুলতে বলল। চাষি হাঁপায়, অভাব কাঁধ দেয়। পাথরটা তুলেই দেখে একটা গর্ত, সোনায় ভর্তি। হাঁ করে দেখছো কি? চটপট গাড়িতে তোলো। চাষি লেগে গেল কাজে। সোনা দিয়ে গাড়িটাকে বোঝাই করে ফেলল। একটি মোহরও আর গর্তে পড়ে রইল না। গর্তটা খালি দেখে চাষি অভাবকে ডেকে বলল, দেখো তো অভাব, মোহর কিছু পড়ে রইল কি না? অভাব ঝুঁকে দেখে বলল, কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই যে কোণে চকচক করছে। না তো, দেখতে পাচ্ছি না। গর্তের ভিতরে নামো, তাহলে ঠিক দেখতে পাবে। অভাব তো গর্তে নামলো, আর যেই না নেমেছে অমনি চাষি পাথরটা দিয়ে মুখটা বন্ধ করে দিল। বলল, এই বরং ভালো, সঙ্গে নিয়ে গেলে সব টাকা তুমি আজ না হোক কাল মদ খেয়ে উড়িয়ে দিতে, হতভাগা অভাব। তারপর চাষি বাড়ি ফিরল। মাটির নিচে গুদাম ঘরে সব টাকা জমা করে প্রতিবেশীর বলদ গাড়ি ফিরিয়ে দিয়ে চাষি ভাবতে লাগলো, কি করে একটু গুছিয়ে বসা যায়। কিছু কাঠ কিনে একটা সুন্দর বাড়ি বানালো সে। তারপর দাদার চেয়ে দ্বিগুণ সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে লাগলো। একদিন যায়, দুদিন যায়। চাষি একদিন শহরে গিয়ে ধনী দাদা বৌদিকে নিজের জন্মদিনে নেমন্তন্ন করে এলো। দাদা বলল, বলছো কি তুমি? নিজেরই তোমার খাবার কিছু নেই, জন্মদিন পালন করার শখ? আগে সত্যিই কিছু ছিল না দাদা, কিন্তু এখন আছে, ভগবানের কৃপায় তোমার চেয়ে কিছু কম না। গিয়ে নয় দেখে এসো। বেশ, যাব। পরদিন সকালে ধনী ভাই আর তার বউ ভাইয়ের বাড়ি জন্মদিনে নেমন্তন্নে গেল। কপদর্কহীন ভাইয়ের বিরাট সুন্দর বাড়ি দেখে তো ওরা অবাক। শহরের বড় বড় সওদাগরেরও অমন সুন্দর বাড়ি নেই। চাষি ভাইকে বৌদিকে আদর যত্ন করে চব্যচস্যলাজ্য পেয়েও খাওয়ালো। খাওয়া দাওয়ার পর ধনী দাদা ভাইকে জিজ্ঞেস করলো, বলো তো শুনি, এত ধন দৌলত পেলে কি করে? গরিব চাষি সব কথা খুলে বলল। কেমন করে হতভাগা অভাব জুটেছিল তার সঙ্গে, কেমন করে অভাবের পীড়নে সব কিছু বেচে শুরিখানায় ছুটতে হতো। যখন কেবল প্রাণটুকু শুধু সম্বল, তখন কেমন করে অভাব মাঠের মধ্যে লুকোনো ধন দৌলতের সন্ধান দেয়, কি করে অভাবের হাত থেকে রক্ষা পেল। ধনী দাদা এদিকে হিংসে বাঁচে না, মনে মনে ভাবল, যাই গিয়ে
খোলা মাঠে পাথরটা তুলে অভাবকে বার করে দিই, ভাইটাকে আবার সে সর্বশান্ত করে দিক। অভাব বলল, হুম, আমি বরং তোমার কাছেই থাকবো, ওর কাছে যাব না। তোমার দয়া মায়া আছে, আমাকে ছেড়ে দিলে। আর ওই হতভাগা আমায় কিনা আটকে রেখেছিল। কিছুদিনের মধ্যেই হিংসুক দাদা সর্বশান্ত হলো, বড়লোকই রইল না, হয়ে গেল কপদর্কহীন কাঙাল। গল্প পাঠ এখানেই শেষ হলো। এতক্ষণ শুনছিলেন রুশ দেশের উপকথা থেকে দুটি গল্প। গল্পটি অনুবাদ করেছেন সুপ্রিয়া ঘোষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।